দেখুন, আমি আপনাদেরকে প্রত্যেক সময় একটা কথা বলি যে বিদেশের যত ঘটনা আছে সেগুলো বলতে না খুব মজা লাগে। কেন? সেই ঘটনাগুলো তো ইন্টারেস্টিং হয়। এবার আপনারা বলবেন যে ভারতেরও তো বা অন্যান্য দেশেরও তো অনেক ঘটনা খুব ইন্টারেস্টিং হয়। আপনারা ঠিকই বলেছেন, ট্রু ক্রাইমের বেশিরভাগ ঘটনাই প্রচণ্ড ইন্টারেস্টিং হয় যদি সেটাকে ঠিকভাবে বলা যায়। কিন্তু আজকে যে ঘটনাটা বলবো সেটা শোনার পর আমার ওয়েস্টার্ন ঘটনাগুলোকে সাপোর্ট করার পিছনে মেইন কারণ বুঝতে পারবেন। ওয়েস্টার্ন ঘটনাগুলো পুলিশ এমনভাবে তদন্ত করে, সেগুলো কোর্টে গিয়ে যখন প্রমাণগুলো এক এক করে তারা রাখে, প্রত্যেকটা প্রমাণ যেমন কোর্টকে দেওয়া হয় তার সাথে সাথে সেগুলো সুন্দরভাবে ডকুমেন্টেড করা হয়। কোনোটা লোকানো হয় না। কি পাওয়া গেছে, কি না পাওয়া গেছে, কার সাথে কি সম্পর্ক ছিল, ইচ অ্যান্ড এভরিথিং দেওয়া থাকে। ভারতের বেশিরভাগ কেসই এমন হয়, ফেমাস কেসগুলো ছাড়া, যেখানকার 70% তথ্য পুলিশ বাইরেই আনে না, প্রাইভেসি, নানান কারণে, এবং যার জন্য সেই কেসগুলোকে বলতে অনেক প্রবলেম হয়। আজকে আমি এমন একটা ঘটনা বলবো যেটা প্রচণ্ডভাবে ইন্টারেস্টিং, সাসপেন্সফুল, কিন্তু ইন দ্য লাস্ট আপনারা না একটা অতৃপ্তি নিয়ে যাবেন। তার কারণ এই ঘটনায় একাধিক জিনিস আছে যেগুলো আপনার মনে অনেক কনফিউশন তৈরি করবে। আমি নিজে যখন স্ক্রিপ্টটাকে রাফলি লিখছিলাম তখন আমি ভাবছিলাম যে এই ঘটনাটা বলবো না, তার কারণ এখানে অনেক তথ্য চুপচাপ দেওয়া নেই। কোনো নিউজ রিপোর্ট, কোনো এফআইআর কপি, চার্জশিট কপি কোথাও কিছুতে নেই। তারপর আমাদের দেশে চার্জশিট কপি, কোর্টের কেস ফাইল, এইগুলো না হুটহাট করে দেখা যায় না। আজকের ঘটনা শিল্পুকে নিয়ে। শিল্পু ছোটোবেলা থেকে পড়াশুনোতে মোটামুটি ছিল। সে ভারতের মধ্যপ্রদেশে ইন্দোরে বড় হয়েছে। তার বাবা ইন্ডিয়ান আর্মিতে একটা ভালো পদে ছিল। যেহেতু শিল্পু দেখতে ভালো ছিল, সেহেতু তার ছোটোবেলা থেকেই একটা ইচ্ছা ছিল যে সে মডেল হবে। সে মডেলিং টুকটাক করতো, তার সাথে সাথে নানান জায়গায় নানান কম্পিটিশনও করতো। তার সাথে সাথে শিল্পু কিন্তু পড়াশুনোতেও খুব একটা খারাপ ছিল না। তো সে একটা লোকাল কলেজ থেকে পাস আউট করার পর একটা এজেন্সিতে ভালো জব নেয়, এবং সেই জব করার সাথে সাথে তার যে হবি আছে মডেলিংয়ের, সেটাও সে কন্টিনিউ করছিল। সেই কন্টিনিউশনের সময়ই তার পরিচয় হয় আশুতোষ বলে এক ব্যক্তির সাথে। এই আশুতোষ গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে জড়িত ছিল। এবার যেহেতু সে গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে জড়িত ছিল, সেহেতু শিল্পুর তার সাথে কথা বলতে একটা সময় মনে হয় এই ছেলেটা খুব ওপেন মাইন্ডেড, খুব ভালো। তো তার সাথে আস্তে আস্তে বন্ধুত্ব, তারপরে একটা সময় তারা একে অপরের প্রেমে পড়ে যায়। এই প্রেম ভালোই চলছিল, কারোর কোনো দিকে কমপ্লেন ছিল না। আশু এবং শিল্পু তারা বেশ ক্লোজ হয়ে গেছিল। দুই পরিবার আস্তে আস্তে অল্প অল্প করে জানতে শুরু করেছিল। কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটবে যেটা এই দুই ফ্যামিলি কল্পনা করতে পারেনি। 7 আগস্ট 2016, মানে বলতে পারেন আজ থেকে ঠিক 10 বছর 8 দিন আগে এমন একটা ঘটনা ঘটবে। সেটা হচ্ছে ইন্দোরের একটা হোটেল, এবং সেই হোটেলের 4 তলার ব্যালকনি থেকে হঠাৎই শিল্পু পড়ে যাবে, এবং শিল্পু পড়ে যাওয়ার পর এই কেসটা যেদিকে টার্ন নেবে সেটা নানানভাবে ডাইভার্ট হবে। প্রথম কথা হচ্ছে, সেই দিন শিল্পুকে লাস্ট টাইম 5টার সময় একজন থার্ড পার্সন দেখেছিল, এবং সেই থার্ড পার্সন ওই হোটেল রুমে গেছিল, এবং সে গিয়ে দেখেছিল যে ওই হোটেল রুমে 3টে ছেলে আছে আর একটা মেয়ে আছে। তারপর সে দেখেছিল ওই হোটেল রুমে বেশ কিছু মদের বোতল আছে, কিন্তু সেই মদের বোতলগুলো তখনও ওপেন করা হয়নি। সেদিন সে ওখানে কি করতে গেছিল? সে একটা বাটারফ্লাই ট্যাটু করতে গেছিল। কার উপর করতে গেছিল? শিল্পুর উপর করতে গেছিল। কিন্তু কেন করতে গেছিল? পুলিশ যখন এই ঘটনার পুরো তদন্ত করবে তখন তারা জানতে পারবে যে ওই রুমে একজন ট্যাটু আর্টিস্ট এসেছিল, আশুতোষ গেছিল, আশুতোষের 2 বন্ধু গেছিল, তার সাথে সাথে শিল্পুও গেছিল, এবং এই সমস্ত মানুষদের যাওয়ার আগে ওই রুমে একজন নারীও গেছিল, এবং সেই রহস্যময় নারীকেও পুলিশ তদন্ত করবে, এবং সেই তদন্তে আরও অনেক জিনিস বেরিয়ে আসবে। শিল্পু যখন ওই ব্যালকনি থেকে পড়ে যায়, পুলিশ যখন তদন্তটাকে আরও বাড়ায়, তারা ফরেন্সিকের রুল হিসাবে ওই যে ক্রাইম স্পট আছে বা ওই যে স্পট আছে যেখান থেকে শিল্পু পড়ে গেছিল সেটা পুরোটা সিল করবে, এবং সেই সিল করার পর ওই রুম থেকে তারা 2টো ব্যবহৃত নিরোধক পাবে, একটা অব্যবহৃত নিরোধক পাবে, 2টো ছেলেদের জাঙ্গিয়া পাবে,
একটা মেয়েদের প্যান্টি পাবে, তার সাথে সাথে তারা এটাও দেখবে যে শিল্পু 4 তলা থেকে পড়ে গেছে, সেই শিল্পু ড্রিঙ্ক করেছিল, তার জামার যে বাটন, প্রথম যে 2টো বাটন থাকে সেটা খোলা, এবং তার যে অন্তর্বাস সে পড়েছিল সেটা অনেকটা নামানো ছিল। কেন নামানো ছিল? তারপর ময়না তদন্তের রিপোর্ট আসবে। ময়না তদন্তের রিপোর্ট পুলিশকে চমকে দেবে। পুলিশ প্রথমে যেটা ভেবেছিল, তারা যাদেরকে ক্রিমিনাল ভেবেছিল, তাদের উপর যে কেসটা লাগিয়েছিল সেই সমস্ত কিছু চেঞ্জ হয়ে এটা একটা টোটালি মার্ডার কেস হবে। তো চলুন এই ঘটনাটা একদম প্রথম থেকে স্টার্ট করি, যেখানে আপনারা সবটা পরপর করে বুঝতে পারবেন। আপনারা প্রথমেই জেনেছেন যে আশুতোষ আর শিল্পুর একটা প্রেমের সম্পর্ক আছে, এবং এই প্রেমের সম্পর্ক পার্সোনাল লেভেলে চলে গেছিল। 7 আগস্ট 2016 আশুতোষ ওই বিকেলবেলা 3:30-4টে নাগাদ শিল্পুকে কল করে ডাকে এবং তাকে বলে যে চলো আমরা একটা হোটেল রুমে যাই অ্যান্ড একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। তো তারা ইন্দোরেরই এক নামি দামি হোটেলের 4 তলায় 418 নম্বর রুমে ওঠে, এবং সেই রুমে ঢুকতেই শিল্পু একটু অবাক হয়ে যায়। ওই রুমে আগের থেকে আরও 2জন পুরুষ আছে, তাদের নাম হচ্ছে শৈলেন্দ্র এবং নীরাজ। এই দুজনকে শিল্পু আগে থেকে কম বেশি চিনত। এরা দুজন হচ্ছে আশুতোষের বন্ধু। কিন্তু শিল্পু না, একটু ইরিটেট এবং লজ্জা পেয়ে যায়। সে আশুতোষকে বলে যে তোমার এই 2 বন্ধু এখানে কি করছে, ওরা এখানে এসেছে কেন? তখন আশুতোষ শিল্পুকে বলে যে আমরা একসাথে 4 জন একটু ড্রিঙ্ক করব, দেন ওরা চলে যাবে, তারপর ব্যাস আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে রাত্রেবেলার দিকে বাড়ি চলে যাব অর নাইট স্টে করব। কিন্তু এরপর ঘটনাটাকে যতটা সহজভাবে শিল্পু নিয়েছিল, ওখানে ঢোকার পর সে বুঝতে পারে ব্যাপারটা অতটা সহজ ছিল না। সে প্রথম থেকেই একটু আনকমফোর্টেবল ছিল। সে বুঝতে পেরেছে যে সে একটা ভুল করে বলেছে। সে আশুতোষকে বিশ্বাস করে এখানে এসেছিল, কিন্তু এই দুজনের উপস্থিতি তার নজরে খুবই একটা কুদৃষ্টি আনছিল। সবাই মিলে মদের অর্ডার করা হয়। একজন ওয়েটার এই রুমে এসে মদ দিয়ে চলে যায়, এবং তার খানিকক্ষণ পর আশুতোষ আর শিল্পু দুজনেই এটা ডিসাইড করে যে তারা ট্যাটু বানাবে। একজন ট্যাটু আর্টিস্টকে কল করা হয়, সেই ট্যাটু আর্টিস্ট আসে এবং শিল্পুর শরীরে সে একটা বাটারফ্লাই মানে প্রজাপতির ট্যাটু বানায়। সে আশুতোষের শরীরেও একটা ট্যাটু বানায়, মানে একে অপরের প্রতি ভালোবাসা এখানে নিদর্শন হচ্ছে। যেখানে এত ভালোবাসার নিদর্শন হচ্ছে সেখানে মৃত্যু কেন আসলো? ভালোবাসাতেই বারবার কেন মৃত্যু আসে? এই কোশ্চেনটা ট্রু ক্রাইমের ঘটনা যারা বানায় এবং যারা ট্রু ক্রাইমের ঘটনা নিয়মিত শোনে, তাদের মনে কখনো না কখনো এসেইছে। এবার তারা ড্রিঙ্ক করা শুরু করে, এবং ড্রিঙ্কের একটা পর্যায়ে হঠাৎই শিল্পু 4 তলার ব্যালকনির ওখানে যায় এবং একটা জোরে আওয়াজ হয়। সবাই রুম থেকে ওই ব্যালকনিতে গিয়ে দেখে শিল্পু পড়ে গেছে। সবাই মিলে শিল্পুকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়, এবং হসপিটালে যাওয়ার পথেই শিল্পুর মৃত্যু হয়। শিল্পুর ফ্যামিলিকে খবর দেওয়া হয়, এবং শিল্পুর ফ্যামিলি ওখানে আসা মাত্রই তারা কমপ্লেন করে পুরো ব্যাপারটা বানানো, শিল্পুকে ধাক্কা দিয়ে মেরে ফেলা হয়েছে, সে কোনো মতে ওখান থেকে পড়ে যায়নি বা সে নিজে থেকে এটা করেনি। ওই রুমে আশু এবং আশুর যে 2 বন্ধু নীরজ আর শৈলেন্দ্র ছিল, তাদেরকে যখন পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে, তারা বলে আমরা সবাই ড্রিঙ্ক করেছিলাম। দেন হঠাৎই শিল্পু বাইরে ব্যালকনির ওখানে যায়। দেন একটা আওয়াজ শুনি, শিল্পু হয়তো মদের নেশায় ওই ব্যালকনি থেকে পড়ে গেছে। পুলিশ প্রথমে এটা বিশ্বাস করে, কিন্তু যখন শিল্পুর ফ্যামিলি পুলিশকে প্রেশার দেয়, তখন পুলিশ এদেরকে একটু টনিক দেয় এবং আরও একটু স্পেশালভাবে জিজ্ঞাসা করে, এবং সেই জিজ্ঞাসাবাদে এটা বেরিয়ে আসে যে শিল্পু মোটেও ওখান থেকে নিজে থেকে মদের নেশায় পড়ে যায়নি। কোনো রকম কোনো ঝগড়া হয়েছিল, তাতে তার একটু মন খারাপ ছিল, এই কারণে শিল্পু নাকি ওটা নিজে থেকে করেছিল। তো পুলিশ এই 3 জনকে অ্যারেস্ট করে সেই সময় কি প্ররোচনা দেওয়ার জন্য। এবার তারা তো জেলে আছে, কিন্তু জাস্ট নেক্সট ডে ময়না তদন্তের রিপোর্ট আসে, এবং এই ময়না তদন্তের রিপোর্ট এই 3 জনের বলা মিথ্যাকে একদম এক্সপোজ করে দেয়। ক্লিয়ারলি ময়না তদন্তে বলা হয় যে শিল্পুর বুকের উপর বসে তাকে গলা টিপে হত্যা করা হয়েছিল, এবং যখন তাকে হত্যা করা হয়েছিল তখন সে ফাইট ব্যাক করেছিল। তার আঙুলের নখের মধ্যে কারোর একটা স্কিন পাওয়া গেছে, সে ফাইট করেছিল, তার সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছিল। এবার এই ফিজিক্যাল রিলেশনের ব্যাপারটা ফরেন্সিক রিপোর্টে ক্লিয়ারলি বলা হয় ইটস নট লাইক কুকর্ম, এটা কিছুটা কনসেনচুয়াল। এবার পুলিশ ওই রুমে গেছে। ওই রুমে গিয়ে এই মুহূর্তে যখন কেসটা এত জটিল হয়ে গেছে, তখন পুলিশ দেখে আরে রুমের মধ্যে মদের বোতল পাওয়া গেছে, আরও অনেক একাধিক জিনিস পাওয়া গেছে, টাওয়ালে রক্ত লেগে আছে।
সেটা কিসের জন্য, কার রক্ত লেগে আছে পুলিশের কাছে জানা নেই। পুলিশ ওটাকে এভিডেন্স হিসেবে কালেক্ট করে। দুটো ইউজড নিরোধক পাওয়া গেছে। এবার সেই নিরোধকের মধ্যে যেটা ছিল সেটাকে টেস্ট করতে হবে, তো এটাকেও প্রমাণ হিসেবে নেওয়া হয়। একটা আনইউজড নিরোধক ছিল, সেটাকেও অ্যাজ এ প্রমাণ হিসেবে নেওয়া হয়। দুটো ছেলেদের জাঙ্গিয়া ছিল, সেটাকেও প্রমাণ হিসেবে নেওয়া হয়। একটা মেয়েদের প্যান্টি ছিল, সেটাকেও প্রমাণ হিসেবে নেওয়া হয়। এগুলো কার, কে ইউজ করেছে এখনও পুলিশ কিছু জানে না। এগুলো সমস্ত ফরেন্সিকের কাছে পাঠানো হয়, ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়। 2016 সাল, এখানে ডিএনএ টেস্ট হতে পারবে না বা কোনো প্রবলেম আছে, কোনো টেকনিক্যাল আছে, সেই সবে কোনো জায়গা নেই। হয়তো ডিএনএ টেস্টের যে রেজাল্ট সেটা আসতে একটু দেরি হতে পারে। হাইয়েস্ট টু হাইয়েস্ট এটা পুলিশ এবার সিসিটিভি দেখে, এবং সেই সিসিটিভি দেখতে তাদের সামনে আরও একটা রহস্য আসে। ওই 418 নম্বর রুম, যেটা 4th ফ্লোরে ছিল, সেখানে সবার আগে কে ঢুকেছিল? এক রহস্যময় নারী। তারপর ওই রুমে আরও দুজন ছেলে একসাথে ঢুকেছিল। তাদের নাম হচ্ছে নীরজ আর শৈলেন্দ্র, যারা হচ্ছে আশুতোষের বন্ধু। এবার তারা তিনজন খানিকক্ষণ টাইম কাটায়। তারপরেই ওই রুমে এন্ট্রি হয় আশুতোষ আর শিলপুর, এবং তারও খানিকক্ষণ পর ওই রুমে মদ দিতে আসে ওই হোটেলেরই এক ওয়েটার। তারপর ওই রুমে 1 থেকে 1.5 ঘন্টার জন্য যায় এক ট্যাটু আর্টিস্ট। তারপর ওই রুম থেকে শিল্পু আর কোনো দিন বেরোয়নি। শিল্পু ব্যালকনি থেকে পড়ে যায়, কিন্তু ওই রুম থেকে বেরোয় কে? 3 জন, আশুতোষ, শৈলেন্দ্র এবং নীরজ। এবার কেসটা এখানে এসেছে। কেসটা আর নিজে থেকে পড়ার মৃত্যুর ঘটনা নেই, এটা কোনোভাবেই মৃত্যুর অনুপ্রেরণা দিয়েছে এরকম ঘটনাও নেই। এটা ডাইরেক্টলি মার্ডার কেসে রূপান্তরিত হয়েছে। কিন্তু পুলিশের কাছে সব থেকে বড় প্রশ্ন যে এই কেসটাকে তারা কোর্টে প্রমাণ করবে কি করে। এবার শিল্পুর ফ্যামিলি বলছে তার সাথে কুকর্ম হয়েছে, কিন্তু ফরেন্সিক রিপোর্ট বলছে তার সাথে কুকর্ম হয়নি। তাহলে তার সাথে কি হয়েছে? কারা করেছে? সবাই মিলে করেছে না একজন করেছে? একজন এক রুমের মধ্যে কোথায় করতে পারে? বাদবাকি দুজন তাদের কি অ্যাক্টিভ ছিল? কেন শিল্পুর সাথে এরকম ঘটলো? এরকম হাজারো কোশ্চেন শিল্পুর ফ্যামিলি এবং পুলিশের কাছে আছে। শিল্পুর ফ্যামিলি নিউজ মিডিয়ার সামনে একটা জিনিস ক্লিয়ারলি বলে যে কেউ যদি ওই ব্যালকনি থেকে পড়ে যায়, সে কীভাবে পড়বে? নর্মালি পড়লে 3-4 ফিট দূরে পড়বে, কিন্তু এই ক্ষেত্রে শিল্পু পড়েছে নিয়ার অ্যাবাউট ওই ব্যালকনির থেকে নিচে এসে 15 ফিট দূরত্বে। এবং এই জিনিসটা সঠিকভাবে বুঝতে 4th ফ্লোরের ওই ব্যালকনি থেকে পুলিশ একটা ডামি টেস্ট করে। সেই ডামিটাকে ওই ব্যালকনি থেকে ফেলে দেখা হয় সেটা এক্স্যাক্টলি কত দূরে যাবে, কীরকমভাবে পড়বে। অ্যাকচুয়ালি ম্যাচ করা হচ্ছিল, ঘটনাটাকে রিক্রিয়েট করা হচ্ছিল। এতটা দূরত্ব শুধুমাত্র ধাক্কা মারলেই আসতে পারে। তার আর্মি বাবা কোশ্চেন তোলে, সে সিবিআই তদন্ত ডিমান্ড করে। সেই তদন্ত পরবর্তীকালে সরকার যদিও মেনে নেয়, রিপোর্ট আসে, এবং সেই রিপোর্টে সবথেকে বড় জিনিস বলা হয় শিল্পুর নখের মধ্যে যে চামড়া পাওয়া গেছিল সেই চামড়া ওই অভিযুক্তদের ছিল, মানে আশু আর তার সাথে সাথে তার 2 বন্ধু শৈলেন্দ্র এবং নীরজ। একটা নিরোধক যার মধ্যে পাওয়া গেছিল নীরজের ডিএনএ। এবার এখানে এই জিনিসটা নিউজ মিডিয়াতে বলা হয়েছে, এখানে নিরোধকের ব্যাপারটাও ইউজ করা হয়নি, বলা হয়েছে একটা অসামঞ্জস্য ব্যক্তিগত বস্তু। এবার সেটা কি করে বুঝবো সেটা নিরোধক না অন্য কিছু? এবার জাঙ্গিয়াগুলো কাটছিল, ওই মেয়েটার প্যান্টি কাটছিল। এবার এইখানে ওটার মধ্যে ডিএনএ পাওয়া মানেই নীরজ শিল্পুর সাথে করেছে এরকম কিছু নাও হতে পারে। আগের যে লেডি এসেছিল সেই লেডিকে, সেই ব্যাপারে পুলিশ কোনো তথ্য দেয়নি। এবার এটুকু যেটা মনে হচ্ছে এই ঘটনা শুনে, যে লেডি এসেছিল সে হয়তো পয়সার বিনিময়ে এসেছিল। ওই যে দুজন ছিল নীরজ আর শৈলেন্দ্র, তারা হয়তো কোনোভাবে ওখানে একসাথে সম্পর্ক করেছিল, তাদের ডিএনএ হয়তো ওই নিরোধকের মধ্যে পাওয়া গেছিলো। একটা তো কোনোরকমভাবে নিউজ মিডিয়াতে এদিক ওদিকে এসেছিল, কিন্তু বাদ বাকি ব্যাপারটা আসেইনি। তো এই ক্ষেত্রে আমি কি করে কংক্রিটভাবে বলবো যে ওখানে দোষী হচ্ছে আশু বা নীরজ বা শৈলেন্দ্র, তাদের বীর্য ওখানে পাওয়া গেছে? আমি তো বলতে পারছি না। তো এই ক্ষেত্রে ইন্ডিয়ান কেস, বাংলাদেশ কেস বা আনডেভেলপড যেসব কান্ট্রিগুলো থাকে বা আন্ডার ডেভেলপড যেগুলো কান্ট্রিগুলো থাকে, সেখানে তদন্তে এই প্রবলেম হয়। এখানে প্রাইভেসির জন্য নাকি এই সমস্ত তথ্যগুলোকে লুকিয়ে দেওয়া হয়েছে। চার্জশিট ফার্স্টশিট এগুলো তো বার করাই হয় না। আমি কি করে ক্লিয়ার করে বলবো? এবার এখানে মেনলি যে রহস্যময় নারী এসেছিল তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। সেই জিজ্ঞাসাবাদে তার যে ব্যাপারটা আছে সে কিন্তু বেরিয়ে গেছিল আশুতোষ আর শিল্পু আসার আগেই। আশুতোষ আর শিল্পু সেদিন নীরজ আর শৈলেন্দ্র থাকা সত্ত্বেও ওই রুমে কেন গেল?
আশুর কি কোনো রকম এরকম প্ল্যান ছিল যে একসাথে কোনো একটা কর্মকাণ্ড ঘটাবে এবং সেখানে কোনো রকমভাবে শিল্পু বাধা দেয় এবং এই কারণেই শিল্পুকে হত্যা করা হয় গলা টিপে? এটা তো ক্লিয়ারলি ময়না তদন্তের রিপোর্টে বেরিয়ে এসেছে, কিন্তু এখানেও কনফিউশন আছে। পুলিশ এখানেও ক্লিয়ার করে কিচ্ছু পাবলিকের সামনে বলেনি, এই কারণে নিউজ মিডিয়াতেও এই ব্যাপারটা নিয়ে কোনো ব্যাপারটা পুরো ঘোলাটে হয়ে আছে। শিল্পুর ফ্যামিলি এই তদন্তটাকে একদম রিজেক্ট করে। তারা বলে এই তদন্তটা সিবিআইকে দিতে হবে এবং তাদের কথা মতন সরকার এই তদন্তটাকে সিবিআইকে দিয়ে দেওয়া হয়। কিন্তু এর আগে পরিবারের আরও অভিযোগ ছিল, যে রুমে এই সমস্ত ঘটনা ঘটেছে সেই রুমের প্রপার ফরেন্সিক কাজকর্ম করার আগেই রুমটাকে ওপেন করে হোটেল আবার অন্যান্য ক্লায়েন্টদের দেওয়া শুরু করে। ভাবুন, যেখানে একটা মার্ডার হয়েছে সেই রুমটাকে আবার দেওয়া হচ্ছে অন্যান্য ক্লায়েন্টরা হয়তো জানেও না। অনেক সময় হয় না যে সবার এই ব্যাপারে ইনফরমেশন থাকে না, পরবর্তীকালে তারা জানতে পারে। তো এই ক্ষেত্রে এটাও অভিযোগ করা হয়। এবার সিবিআই এই কেসটা তদন্ত করে এবং এই কেসটা তদন্ত করে পুলিশ মোটামুটি যা বলেছিল তাই লাইন বাই লাইন সিবিআই বলে। তো এবার এই কেসটা কোর্টে ওঠে। প্রথমে নানান জল ঘোলা হয়, নানানভাবে শিল্পুর ক্যারেক্টার নিয়ে অনেক কোশ্চেন তোলা হয়। ভাবুন, একটা মানুষ এইভাবে মারা গেল, তার মৃত্যুর পিছনে এত রহস্য থেকে গেল, কিন্তু তারপরেও তাকে নিয়ে এই হাজার কোশ্চেন করা হচ্ছে। সে ওখানে যাই করতে যাক না কেন, ব্যাপারটা হচ্ছে মৃত্যু তো কাম্য নয়। মৃত্যুটা কেন হলো? নিশ্চয়ই শিল্পু কোনো কিছু রিজেক্ট করেছিল। হয়তো আশু বলেছিল যে আমার দুই বন্ধু আছে, এদের সাথেও সম্পর্ক বানাও, এবং সেখানেই হয়তো মেইন ঝামেলাটা হয়েছিল, যে কারণে এখানে শিল্পু হয় নিজে পড়েছিল বা ড্রিঙ্কের নেশায় পড়েছিল, বা সেই জিনিসটা তো পরে, যেটা প্রথমে পুলিশ ভেবেছিল, কিন্তু পরবর্তী সময় সেই সমস্ত থিওরি তো রিজেক্ট হয়ে যায়। এবং ময়না তদন্তের রিপোর্টে বলা হয় শিল্পু ফাইট ব্যাক করেছিল। শিল্পুর বুকের উপর বসে তাকে গলা টিপে হত্যা করা হয়, দেন তাকে ব্যালকনি থেকে মোস্ট প্রবাবলি ফেলে দেওয়া হয়। তার শরীর অলরেডি আগে থেকে নীল হয়ে গেছিলো, মানে তার সাথে আগে থেকেই মারপিট করা হয়েছিল। এই সমস্ত জিনিস পুলিশ সিবিআই রাখে। 2016 থেকে 2026 চলে আসে, দীর্ঘ 10 বছর এই কেসটা চলে এবং তারপর খুনের মামলায়, প্রমাণ লোপাটের মামলায় এই তিনজনকে আজীবন কারাবাস দেওয়া হয়। কিন্তু এখানে একটা জিনিস নোটিশ করার ব্যাপার আছে, সেটা হচ্ছে এই তিনজনকে কিন্তু কোনো রকম কোনো কুকর্মের জন্য সাজা দেওয়া হয়নি। এবং সেই ট্যাটু আর্টিস্টকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই ট্যাটু আর্টিস্ট বলে, আমি যখন গেছিলাম তখন মদের বোতলের ছিপি তখনও খোলা হয়নি, তুই তখনও অ্যালকোহল খায়নি। তো সেই ক্ষেত্রে ট্যাটু আর্টিস্টকেও জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এখানে আপনারা কেসটা শুনেই বুঝতে পারছেন অনেক লুপ হোল আছে। হয়তো এরাই ক্রাইমটা করেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ডিএনএ টেস্টের রেজাল্ট, নীরাজের নাকি ডিএনএ পাওয়া গেছিল নাকি পাওয়া যায়নি, আগের মহিলা সে কি বলেছিল, সে কে ছিল, পয়সার বিনিময়ে গেছিল নাকি না, নাকি নীরাজ আর শৈলেন্দ্রর এক্সট্রা গার্লফ্রেন্ড ছিল, টাইম পাস ছিল, এই ব্যাপারে খুব সিক্রেসি পুলিশ অদ্ভুত কোনো কারণে মেনটেন করেছিল। এই কেসের পিছনে কোনো রাজনৈতিক চাপ আছে কি না, যেহেতু নারী ঘটিত ব্যাপার সেহেতু রাজনৈতিক অনেক রকম অনেক প্রেশার থাকতেই পারে। এরকম অজানা অনেক কিছু নিয়ে অন্তত এটুকু বলতে পারি, এই তিনজনই ক্রাইম করেছে। সো এই তিনজন আপাতত জেলে আছে, আজীবন কারাবাস দিয়ে দেওয়া হয়েছে। এরপর এরা তো শিওর হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাবে এবং সেখানে যেন তাদের সাজা কোনোভাবেই কম না করা হয় এবং এদেরকে কোনোভাবে যেন বেল গ্র্যান্ট না করা হয়। এই অবস্থায় এই কেসটাকে আমি শেষ করলাম। যদি কোনো ফার্দার আপডেট আসে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।